সবাইকে ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এর বিদেশ বিষয়ক কমিটি বর্তমান অসাংবিধানিক সরকার বাংলাদেশে আছে, সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একটা চিঠি পাঠিয়েছেন। এই চিঠিটি তারা লিখলেন, সেই চিঠিটি হলো, প্রিয় ডক্টর ইউনূস, বাংলাদেশে জাতীয় সংকটের এই মুহূর্তে আপনি নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন, এটি আমরা স্বাগত জানাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো যে রাজনৈতিক স্পেকট্রামের সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য সংস্কার প্রয়োজন। আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি। এছাড়া ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়ের একটি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই-আগস্টে বিক্ষোভ চলাকালে আনুমানিক 1400 মানুষ নিহত হয়েছে। এই ঘটনাগুলোর জন্য প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থাকে, বাংলাদেশি মূল্যবোধ প্রতিফলন ঘটে। সংগঠনের স্বাধীনতা এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তির দায়, সমষ্টিগত শাস্তির নীতি এই মানবাধিকারের নীতিগুলোর মৌলিক পরিপন্থী। আমরা উদ্বিগ্ন যে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ বা বিচার না করে একটি সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা, এসব নীতি বাংলার গণতান্ত্রিক নীতির পরিপন্থী। যারা এটা লিখেছেন তারা আরো বলেছেন, আমরা আশা করি আপনার সরকার অথবা নির্বাচিত কোন সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের, সেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করতে আপনার ও আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যিনি বলেছেন, যারা লিখেছেন তারা লিখেছেন বিনীত গ্রেগরি ডব্লিউবি, র্যাঙ্কিং মেম্বার, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, বিল হুইসেঙ্গা, চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক উপকমিটি, সিডনি কামলাগার ডাভ, র্যাঙ্কিং মেম্বার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি, জুলি জনসন, মার্কিন কংগ্রেস সদস্য, এবং সেই সাথে রয়েছেন থমাস আর সুজি, মার্কিন কংগ্রেস সদস্য। তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল কংগ্রেস সদস্য। এই ইন্টারিম গভর্নমেন্ট এই চিঠির কথা বলবেও না, তারা পেয়েছে কিনা সেটাও বলবে না। তো চিঠিতে মূল উদ্বেগ যেটা প্রকাশ করেছেন সেখানে বলছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। এ বিষয়ে কোনো সংশয় আছে কি? কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, মানবাধিকার ও জবাবদিহিতা। চিঠিতে জাতিসংঘের তথ্যর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে 1400 মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে। কংগ্রেস সদস্যরা স্পষ্ট বলে, এই ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হয় না। অতএব কারা ঘটিয়েছে, কারা হত্যা করেছে, কেউ কোন অস্ত্র ব্যবহার করেছে, এই সকল বিষয়ে যদি তারা নির্দিষ্টভাবে জবাবদিহিতা না আইনে শুধু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, সেই নির্বাচন টিকবে না বলেই এখানে ইঙ্গিত করা হয়েছে।
জঙ্গিদের কথা তো অবশ্যই সেখানে বুঝতে পারছেন আপনি নিশ্চয়ই মোহাম্মদ হাসান। তৃতীয়ত, সমষ্টিগত শাস্তির প্রশ্ন। পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। এটা যারা বলেছেন তাদের নামগুলো আপনাদের সামনে আবারও তুলে ধরছি, যাতে করে আপনারা এই নামগুলো নিজেরাও সংরক্ষিত রাখতে পারেন। যারা এই চিঠি লিখেছেন তাদের হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স, র্যাঙ্কিং সদস্য, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি; বিল হুইজেঙ্গা, চেয়ারম্যান, সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটি; সিডনি কামলেগার ডোভ, র্যাঙ্কিং সদস্য, মার্কিন কংগ্রেস, সাউথ সেন্ট্রাল এশিয়া বিষয়ক কমিটি; জুলি জনসন, মার্কিন কংগ্রেস সদস্য, খুবই ইনফ্লুয়েন্সিয়াল সদস্য। আরো আছেন থমাস আর সুওজি, মার্কিন কংগ্রেস সদস্য, তিনিও খুব ইনফ্লুয়েন্সিয়াল কমিটি। এই ছিল মোহাম্মদ হাসান আপনার কথার উত্তরে। মোহাম্মদ হাসানের পর নাসির উদ্দিন সোহাগ। নাসির উদ্দিন সোহাগ বলেছেন, তৃণমূল এক পায়ে দাঁড়িয়ে আছে ভাই, নেত্রী প্রত্যাবর্তনের ডাকের অপেক্ষায়। বাংলাদেশের দেখুন 17 মাস বা 18 মাস বা যেই মাস ধরেন, এই মাসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নেই। যারা গত 17, 15, 16 সারা জীবন বলে আসছে যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজস্ব বলে কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে দলীয় ভাবে করে রেখেছে, এসবগুলো যারা বলেছেন তাদের তো সুযোগ ছিল 14, 15, 16 মাসে তাদেরকে প্রমাণ করতে যে 71-এর পক্ষে আমরা, বা 32 নম্বর আমাদের হাতে নিরাপদ, বঙ্গবন্ধু জাতির পিতা, তারা কিছুই করেননি। অতএব আওয়ামী লীগ যে একমাত্র দল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একমাত্র দল যারা বাংলাদেশের জন্য মায়া কান্না করেনি, আসলে করে না, বাংলাদেশকে তারা নেতৃত্ব দিয়ে ভালো রাখে, এটা প্রমাণিত। অতএব তৃণমূল এক পর্যায়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। অবশ্যই আপনারা জানেন পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এবং সেই বিষয়ে আমরা সদা সক্রিয়। আপনাদের রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, সে আপনারা নিজেরাই নিজেদের নেতৃত্বের কাছে এই প্রশ্নগুলো রাখবেন এবং আমার মাধ্যমে আমি আশা করছি আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আমার কথা শুনতে পাচ্ছেন, সেন্ট্রাল কমিটির বা যারা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন। মোহাম্মদ সাইফুল হাসান মানিক, তাহলে কি আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে বলে মনে হচ্ছে? প্রশ্নটা রইল। দেখুন, এটা খুব এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতায়, ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, এটা দুঃখিত আমি, ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতায় সে কিন্তু সাংবিধানিক সরকার নয়। বাংলাদেশের সংবিধান যেটা এখন আবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেটা জামাত দ্বারা নিয়ন্ত্রিত, সেই সুপ্রিম কোর্ট আদেশ করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে। যদি সেটি আইন হয়ে থাকে তাহলে তো এই ইন্টারিম গভর্নমেন্টের সরাসরি পদত্যাগ করে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করার জন্য তারা সরে দাঁড়ানো উচিত ছিল, সেটা তারা করেননি। আর যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যে বিষয়টা মনে করছেন, আবারও বলি আপনার প্রশ্নের উত্তরে, যে তারা মনে করছেন যে সেই যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা নির্বাচনের জন্য, সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রকৃত জনগণের মতামত প্রতিফলিত হবে না। এটা সুস্পষ্টভাবে বলা। এখন ডক্টর ইউনূস যে জোর করে নির্বাচন করে ফেলেন, সেটা তারা উল্লেখ করেছে যে 2018 এবং 2024 সনের নির্বাচনে আমরা আমেরিকানরা বলেছিলাম যে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, তাই এইটা টিকেনি। অতএব ডক্টর ইউনূস যেহেতু আমেরিকান বেইলি, আমেরিকার দ্বারা উনি ক্ষমতায় বসেছেন, অতএব তাকে সেই কথা শুনতে হবে। এটাই আমার কাছ থেকে, আমার এটাই ধারণা যে এর বাইরে গিয়ে সে নির্বাচন করে ফেললেই সেটা টিকবে বলে আমেরিকাও মনে করে না। তারপর বলছেন জয় বাংলার শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটা স্লোগান। তারপরে বলছেন প্রবাসী আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে খাও, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে খাও, আমি বন্ধুরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, দয়া করে
খাও না, দয়া করে কেউ বলতে চাচ্ছেন, হ্যাঁ কেউ। আচ্ছা, সেটা আপনারা রাজনৈতিক ভাবে আপনারা মোকাবেলা করবেন, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আছেন ফজলুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুদ্ধে আছি। অফিস বয় শফিকা বলে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না, গতকাল কেরানীগঞ্জ জঙ্গি আস্তানা পাওয়া গেছে। অবশ্যই আপনার কথার সাথে দ্বিমত করার কোনো উপায় নেই। ব্যক্তিটাকে নিজকে এত ভাবে নিচে নিয়ে যাচ্ছে সে, আমিও একজন সাংবাদিক, উনি সাংবাদিক হিসাবে এই কথাগুলো এইভাবে বলা সঠিক হচ্ছে না ওনার। সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করবে না, কাকে করবে? সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ, আচ্ছা আরবি কারা পড়তে পারেন ওনার নামটা পড়ে শোনাবেন। আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে আজকে উত্তর দিয়ে যাবেন। যারা আরবিতে পড়তে পারেন দয়া করে এই আরবিতে ওনার নামটা কি, এটা আমার খুব জানা প্রয়োজন। আপনি সন্ত্রাসী বলতে কাকে বলছেন? আপনি কি জানেন যে একটি দেশ স্বাধীনতার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন হয়, সেই নেতৃত্ব কে দিয়েছিল আপনি কি অস্বীকার করবেন? আর ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী সহ বহু সংগঠন যারা পাকিস্তানি সৈনিকদের সহযোগী হয়ে কাজ করেছে, তারা কিন্তু 1971 সনের 16ই ডিসেম্বর শুধু 93,000 পাকিস্তানি সৈন্য বাহিনী নয়, তার সাথে তাদের সমস্ত অক্সিলিয়ারি ফোর্স, রাজাকার, আলবদর, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সকলে নিঃশর্ত আত্মসমর্পণ করে। অতএব বাংলাদেশের বিজয়ের দিন থেকেই সম্পূর্ণভাবে এই রাজনৈতিক শক্তিগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো আইনগত ভিত্তি নেই। এর কারণ হলো তারা পরাজিত হয়েছে, তারা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এবং যার ফলশ্রুতিতে তারা জীবন রক্ষা করতে পেরেছে, কিন্তু তাদের অধিকার সেখানেই পরাজিত শক্তি হিসাবে তারা একেবারেই তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। অতএব তারা যে সন্ত্রাসী সংগঠন, তাদের কথা বলছেন কি? যদি তাদের কথা বলে থাকেন তাহলে বলছি ইয়েস, ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন, জামায়াতে ইসলামী একটা সন্ত্রাসী সংগঠন এবং ইসলামী এই উগ্রবাদী দলগুলো সন্ত্রাসী সংগঠন। তাদের কথা যদি বলে থাকেন ঠিকই বলেছেন, তাদের কথা না বলে যদি আমেরিকা যাদেরকে বলছে আমরা যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যে ছাত্রলীগ সম্পৃক্ত এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এশিয়া মহাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ, এখনো পর্যন্ত সর্ববৃহৎ। এই যে কথাটা বলছে উপরে লেখা আছে সেখানে বলি, এই যে আরবি ভাষায় যিনি লিখে রাখছেন বা উর্দু ভাষায় লিখে রাখছেন আপনার নামটা কেউ যদি পড়তে পারেন আমাকে জানাবেন। উপরে যে কথাটা লেখা আছে যে সেভেন সিস্টার, তারা এই যে এনসিপি সেই সেভেন সিস্টার, তারা নিজেরাও জানেন না সেভেন সিস্টার বলতে কি বোঝায়, কতটি সেভেন সিস্টার তারা নিজেরা ভারত থেকে আলাদা হতে চায় কিনা, কিন্তু তারা বাংলাদেশের জনগণের মান উন্নয়ন, জনগণের জন্য কি করবেন সেরকম কোনো ম্যানিফেস্টো তাদের নেই। তারা দিন রাত দিন একটাই কথা বলে যাচ্ছেন, সেই কথাটা কি সেভেন সিস্টার। আরে দেশের কথা বলো, সেটা অন্য দেশে কি হবে না হবে সেটা এত বড় শক্তি তোমরা হয়ে দাঁড়াও নি যেখানে তোমরা বাংলাদেশের বাইরের রাজনীতি তোমরা নিয়ন্ত্রণ করবে। এখন নিজেরাই আর অটুট থাকতে পারছে না, তাদের সিস্টার গুলোই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন নিজেই তারা ধর্ণা দিচ্ছিল অন্য রাজনৈতিক শক্তিগুলো থেকে তারা নমিনেশন পায় কিনা, কারণ একটা স্বপ্ন তাদের হঠাৎ জেগে উঠলো, রাজনীতি তার সাথে সম্পৃক্ত নাই, কিছু নেই, হঠাৎ তাদের মনে হলো আরে এই তো সুযোগ সামনে আসলো, আওয়ামী লীগ পিটাও, এবং তারা ডক্টর ইউনূসের সাথে বিমানে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এমপি হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে শুধু তারা এমপি হওয়ার অযোগ্য তো নয়, বাংলাদেশের 32 নম্বরে তোমরা হাত দিয়েছো, তার জন্য ভবিষ্যতে তোমাদের পাওনা বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে, সেই দিকে লক্ষ্য রেখে কাজ কর। তারপর এখন যাচ্ছি এই যিনি বলছিলেন এটা কি জানি সন্ত্রাসী সংগঠন, এখন যাচ্ছি
সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ, ওনারই কথা। আপনি নিজেই বোধহয় একজন সন্ত্রাসী। আপনারা খুঁজে দেখুন তো ওনার আসল নামটা কি। তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জানতে চাই। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। মামুন, আচ্ছা, আপনি আবার সেই তারেক জিয়ার বন্ধু মামুন নন তো? আমি যে এমনি নিশ্চয়ই তিনি নন, উনি নন। আপনার কথার উত্তরটা দিয়ে তার আগে বলে আসি, দ্বৈত দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের আইন এলাও করে কি করে না, সেটা বাংলাদেশি যারা আইনজীবী আমার এখানে রয়েছেন তাদের কাছে আমি প্রশ্নটা করে গেলাম। আপনারা এখানে উত্তর দিতে পারেন মামুন সাহেবকে। আর তারেক রহমানের আসলে কোন দেশের নাগরিকত্ব, বা জন্মগতভাবে অবশ্যই তিনি বাংলাদেশের নাগরিক, সে বিষয়ে একেবারেই প্রশ্ন নেই। কিন্তু আমি একটি উদ্ধৃতি এখানে করতে চাই। উনি যে এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি তার আগে অনেকটা আঙ্গুল তুলে জনগণ, ওনার সামনে যে মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন তাদেরকে বলছেন, আপনারা আমেরিকার যাকে আমরা বলি যে একজন নেতা, যাকে পরে গুলি করে হত্যা করা হয়, সেই তার নাম তুলে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা তাকে চিনেন কিনা। এটা একটা রাজনৈতিক দৈন্যতা, আমি বলবো অনেকটা মূর্খতাও।